আসসালামু আলাইকুম, দর্শক স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। প্রথমেই ভারত পাকিস্তান প্রসঙ্গ। পাকিস্তানে ভারতের সামরিক আক্রমণ আসন্ন এমন আশঙ্কাই প্রকাশ করলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। তবে হামলা প্রতিহতে পারমাণবিক ও কৌশলগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। এদিকে কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তান চলমান উত্তেজনার মধ্যে নতুন করে ফ্রান্সের কাছ থেকে যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। পাশাপাশি বেশ কয়েকটি পাকিস্তানি ইউটিউব চ্যানেল বন্ধ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে ভারত পাকিস্তানকে দায়িত্বশীল সমাধানের আহ্বান জানিয়েছে চীন ও যুক্তরাষ্ট্র। বিস্তারিত জানাচ্ছেন বিনয়ামিন। খুব শীঘ্রই পাকিস্তানে ভারতের সামরিক আক্রমণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। তবে অস্তিত্ব রক্ষার প্রয়োজনে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনাও উল্লেখ করেন তিনি। সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পাকিস্তানের সামরিক বাহিনী ভারতীয় হামলার সম্ভাবনা সম্পর্কে সরকারকে জানিয়েছে। সে অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত ও কৌশলগত ব্যবস্থা গ্রহণ করছে ইসলামাবাদ। পাল্টাপাল্টি হামলার হুমকির মুখে ভারত পাকিস্তান মধ্যকার সম্পর্ক তলানিতে ঠেকেছে। চলমান উত্তেজনার মধ্যেই ফ্রান্স থেকে $741 কোটি মূল্যের 26টি রাফায়েল যুদ্ধবিমান কিনছে ভারত। ইতোমধ্যে দুই দেশের সরকারি পর্যায়ে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের কাজও সম্পন্ন হয়েছে। এছাড়া পাকিস্তানের বেশ কিছু ইউটিউব চ্যানেলও বন্ধ করে দিয়েছে ভারত সরকার। ভারতীয় সেনা ও নিরাপত্তা সংস্থার বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানিমূলক ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর অভিযোগে ডন নিউজ, ARY নিউজ সহ প্রায় 16টি ইউটিউব চ্যানেল বন্ধের কথা জানায় কর্তৃপক্ষ। ভারতের সঙ্গে চলমান তুমুল উত্তেজনার মাঝেই পাকিস্তান আফগানিস্তান সীমান্তে আবারও অনুপ্রবেশের চেষ্টা করেছে সন্ত্রাসীরা। রোববার রাতে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষে অন্তত 17 সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি পাকিস্তানের। এদিকে ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে দুই দেশের প্রতি দায়িত্বশীল সমাধানের দিকে কাজ করার আহ্বান জানিয়েছে চীন ও যুক্তরাষ্ট্র। গেল 22 এপ্রিল কাশ্মীরের জনপ্রিয় পর্যটন শহর পেহেলগামে সশস্ত্র হামলায় নিহত হয় 26 জন। এতে আহত হয় আরও বেশ কয়েকজন। এ ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও প্রকৃত দোষীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। বিনয়ামিন, RTV। বিএনপি সংস্কার চায়, তার পাশাপাশি নির্বাচনও চায়। দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিলে দেশের মানুষ আশ্বস্ত হবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার শেখ বাজারে গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি। এ সময় মিয়ানমার ইস্যুতে তিনি বলেন, সরকারের উচিত ছিল সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে আরাকানের সাথে যোগাযোগের জন্য হিউম্যানিটি প্যাসেজ বা মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া। পরিষ্কার করে বলেন যে নির্বাচনটা কবে হবে, একটা রোড ম্যাপ দেন। এই কথাটাই আমরা বারবার করে বলি। আরাকানদের সঙ্গে যোগাযোগের জন্য আমরা একটা হিউম্যানিটেরিয়ান প্যাসেজ, মানবিক একটা প্যাসেজ আমরা আরাকানে দিতে চাই। সরকারের উচিত ছিল, দায়িত্ব ছিল এই বিষয়টা নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা। এটা কথা না বলে তারা এককভাবে সিদ্ধান্ত নিয়ে আজকে এই হিউম্যানিটেরিয়ান প্যাসেজ বলে তারা জায়গা দিচ্ছে। কোনো মহামানবকে ক্ষমতায় রাখতে জনগণ আন্দোলন করেনি বলে মন্তব্য করছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। একটি বিশেষ গোষ্ঠী নির্বাচন বিলম্ব করে গণতন্ত্রের বিরুদ্ধাচরণ করছেন বলেও অভিযোগ করেন তিনি। সন্ধ্যায় গুলশানের দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ন্যাব, ভাসানী, আমজনতা পার্টি ও পিপলস পার্টির সাথে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে তিনি এমনটা জানান। এ সময় বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলের নেতারা আগামী মাসের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান। কোনো একটা বিশেষ গোষ্ঠী সুবিধাভোগী যারা গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে, জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে গিয়ে
গণতন্ত্রকে সংস্কারের মুখোমুখি করছে অথবা কোনো বিশেষ সুযোগ সুবিধাভোগীদের বিরুদ্ধাচরণ করছে, মুখোমুখি করছে। এটা তো কারো তো বুঝতে কষ্ট হওয়ার কোনো কারণ নাই। আর কোনো মহামানব কোনো দেশের গণতন্ত্রের সমাধান দেবে তার জন্য বাংলাদেশের জনগণকে অপেক্ষা করতে হবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। দেশ ও মানুষকে ভালোবাসলে কেউ পালিয়ে যায় না। জামায়াত নেতারা জীবন দিয়ে সেটা প্রমাণ করেছে। মাওলানা আব্দুল সোবহান তৃণমূল থেকে শীর্ষে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই কথা বললেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জাতীয় প্রেস ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করে মাওলানা আব্দুল সোবহান ফাউন্ডেশন। অনুষ্ঠানে মাওলানা সোবহানের পরিবারের সদস্য ছাড়াও মাওলানা নিজামী, আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সহ ফ্যাসিবাদের আমলে নিহত জামায়াতের শীর্ষ নেতাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় ফ্যাসিবাদ আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার কাজের জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। এছাড়া জাতীয় স্বার্থে মাওলানা আব্দুল সোবহানের মতো মানুষের পাশে থাকতে আহ্বান জানান জামায়াতের আমির। এই সম্মানটুকু তিনি করেছেন, ওই চিন্তা উনি করেননি। আমি সবসময় বলি, দেশ এবং মানুষকে যারা ভালোবাসে তারা কখনো দেশ মানুষকে ছেড়ে পালিয়ে যেতে পারে না। একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্যে আমরা দল মতের ঊর্ধ্বে উঠে জাতির স্বার্থে জাতীয় ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ হই, তাহলে এই জাতি বিজয়ী হবে। ব্যক্তিগতভাবে কেউ পরাজিত হতে পারে, কিন্তু জাতি বিজয়ী হয়ে যাবে ইনশাআল্লাহ। নির্বাচন কমিশন ইশরাক হোসেনকে মেয়র পদে গেজেট প্রকাশের আগে আইন মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষা না করলেও সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তারা তা করতে পারে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় যারা উদ্দেশ্যমূলকভাবে মামলা করছে তাদের চেহারা উন্মোচন করার আহ্বান জানান তিনি। আইন উপদেষ্টা আরও বলেন, জাতীয় আইন সহায়তা প্রদান সংস্থার মাধ্যমে 40% মামলা আদালতে যাওয়ার আগে সমাধানের লক্ষ্যে কাজ করছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন বিল্লাল হোসেন। দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপোষ করো ভাই। লিগ্যাল এড আছে পাশে, কোনো চিন্তা নাই। প্রতিবাদে পালিত হচ্ছে জাতীয় আইনগত সহায়তা প্রদান দিবস। দিবসটি উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিনা খরচে আইনি সহায়তার জন্য ভ্রাম্যমাণ লিগ্যাল এড রোড শো ও মেলার আয়োজন করে সংস্থাটি। কর্মসূচির উদ্বোধন করেন আইন উপদেষ্টা। বলেন, আদালতে মামলার জট কমাতে উদ্যোগ নিচ্ছে সরকার। 6 মাসের মধ্যে আমরা জাতীয় আইনগত সেবা প্রদানকারী সংস্থাকে এমন একটা পর্যায়ে উন্নীত করব যেখানে অন্তত 1 লক্ষ মামলার নিষ্পত্তি হবে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা ও গেজেট প্রকাশ করে আওয়ামী লীগের আমলে বিতর্কিত সিটি নির্বাচনকে সরকার বৈধতা দিচ্ছে কিনা তার ব্যাখ্যা দেন তিনি। ওয়াসি সিভিল ম্যাটারে প্লেইন পরিবর্তন করা যায় না। তো ইশরাক সাহেব বোধহয় আপনার পরে প্লেইন পরিবর্তন করেছিলেন। গেজেট নোটিফিকেশন হবে নাকি এটাকে আপিল করতে হবে, এটা নিয়ে আমরা একটু দ্বিধান্বিত ছিলাম। তো নির্বাচন কমিশন আমাদের মতামতের জন্য অপেক্ষা করেন নাই। মামলার সত্যতা না থাকলে আটক করা যাবে না বলে জানান আসিফ নজরুল। এছাড়া নারায়ণগঞ্জের 7 খুন ও মেজর সিনহা হত্যা মামলা নিয়ে আদালতের উপর সরকারের হস্তক্ষেপ নেই বলে জানান তিনি। ইরেশ জাকেরের নাম বলেছেন, এরকম ছাড়াও আরও অনেক কিছু মামলা হয়েছে যেগুলি আসলে আপনাদের কাছে আমরা একটা অনুরোধ করব, এই মামলাগুলো যারা করে আপনারা একটু তাদের কাইন্ডলি খুঁজে বের করেন না। এবং এখানে অনেক হয়রানিমূলক মামলা হচ্ছে, বিদ্বেষমূলক মামলা হচ্ছে, অন্যের জায়গা জমি দখল, ব্যবসা দখল করার জন্য মামলা হচ্ছে। যে অভিযোগের কোনো বস্তুনিষ্ঠতা পাওয়া না গেলে কাউকে যেন গ্রেফতার না করা হয়। যেখানে আপনার বস্তুনিষ্ঠতা নাই সেখানে যতভাবে আইনগত প্রতিকার দেওয়া সম্ভব সেগুলি দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। এদিকে সচিবালয়ের সংবাদ সম্মেলনের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী জানান, অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে হত্যা মামলার বিষয়টি খুবই বিরক্তকর। ইরেশ জাকেরকে আমি পার্সোনালি চিনি, আমি জানি জুলাইয়ের আন্দোলনে উনি জড়িত ছিলেন। ফলে এটা ডিপলি ট্রাবলিং অ্যান্ড ডিপলি ডিস্টার্বিং। কিন্তু আবার বিল্লাল হোসেন, অটিভি, ঢাকা। মামলা করেছে একজন লোক। 5 আগস্টের পর একটি মহল হয়রানির উদ্দেশ্যে অসংখ্য নিরীহ মানুষকে মামলায় আসামি করছেন উল্লেখ করে আইজিপি বাহারুল আলম বলেছেন, বিষয়টি আমাদের নজরে আছে। নিরীহ কাউকে মামলা দিয়ে হয়রানি করা যাবে না। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জুলাই আন্দোলনে গুলি চালানোর নির্দেশদাতাদের চিহ্নিতের কাজ চলছে উল্লেখ করে আইজিপি বলেন, পলাতক পুলিশ সদস্যদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের সাহায্য নেওয়া হবে। সেই সাথে আগামীতে পুলিশকে যেন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না হয় সে উদ্দেশ্যে সংস্কার কমিশন কাজ করছে বলেও জানান তিনি। আমরা তদন্তে উঠিয়ে নিয়ে আদালতের কাছে পাঠাই যে এই অপরাধটা হয়েছে। এখন
যেটা 5ই আগস্টের পরে দেখা গেছে অনেকে ওই অসৎ উদ্দেশ্যে মানুষের কাছ থেকে অর্থ আদায়ের জন্য, হ্যারাস করার জন্য, ভয় দেখানোর জন্য অপরাধটা হয়তো করেছেন 5 জন কি 10 জন, ওখানে আরও 300 লোকের নাম দিয়ে মামলা দায়ের হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন, আমি নিজে বলেছি, এবং পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তারা এই নির্দেশ পেয়েছেন যে নিরীহ লোককে যেন গ্রেপ্তার করা না হয়, নিরীহ লোককে যেন হয়রানি করা না হয়। জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন করে প্রজ্ঞাপন জারি করল সরকার। ঘটনার ইতিহাস সংরক্ষণ, নিহতদের পরিবার ও আহতদের পুনর্বাসন এবং গণঅভ্যুত্থানের আদর্শকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন করেছে সরকার। আজ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে অধিদপ্তর গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠার লক্ষ্যে ডিসেম্বরে আন্তঃমন্ত্রণালয় সভায় নীতিগত সিদ্ধান্তের পর উপদেষ্টা পরিষদ এ বিষয়ে অনুমোদন দেয়। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় হত্যার পর মরদেহ পোড়ানোর মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 25 মে পর্যন্ত সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নতুন একটি ভিডিও ফুটেজ হাতে আসায় প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল শুনানির জন্য নতুন দিন ধার্য করেন। এছাড়া পুলিশের বিরুদ্ধে করা মামলার তদন্ত শেষ করতে 20 জুলাই পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল। সে সাথে নরসিংদীর মামলায় ছাত্রলীগ নেতা রবিউল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সকালে জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ 12 পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। কারা কিভাবে হত্যা করেছে এই বিষয়টা আমাদের সামনে এসেছে। অর্থাৎ এই মামলা তদন্ত রিপোর্ট দাখিলের শেষ পর্যায়ে আমরা দেখতে পেলাম যে যারাকে পোড়ানো হয়েছে তাদের হত্যার ভিডিওটা আমাদের সামনে আসছে। এই বিষয়ে তদন্ত সমাপ্ত করার জন্য কিছুদিন সময় দরকার, এই জন্য আমরা 1 মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছেন। আর একটা ছোট্ট বিষয় ছিল, নরসিংদীর ছাত্রলীগ নেতা অন্য একটা মামলায় গ্রেপ্তার ছিলেন, এই মামলায় WEC ছিল, তাকে প্রোডাকশন মূলে আজকে হাজির করা হয়েছে, তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছে। জাতীয় সনদ তৈরি করাই জাতীয় ঐক্যমত্য কমিশনের লক্ষ্য, একথা বলেছেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেছেন, যার মাধ্যমে ক্ষমতার বিন্যাসে পরিবর্তন ঘটে এবং বাংলাদেশ তার সমস্ত সম্ভাবনা নিয়ে জাগ্রত হতে পারে। সকালে সংসদ ভবনের LD হলে গণ অধিকার পরিষদের নেতাদের সঙ্গে বৈঠকের আগে এই মন্তব্য করেন তিনি। বৈঠকে নতুন করে 8টি বিষয়ে সংস্কার সুপারিশে একমত হয়েছে গণ অধিকার পরিষদ। দেখুন নাজমুল হুদার রিপোর্ট। সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে চলছে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক বৈঠক। এরই অংশ হিসেবে সোমবার কমিশনের সঙ্গে বৈঠক করে গণ অধিকার পরিষদ। এ সময় দলটি নতুন করে 8টি সহ মোট 135টি সংস্কার সুপারিশে একমত হয়েছে। বাকি আংশিক একমত এবং দ্বিমত সুপারিশগুলো নিয়ে আগামীতে আলোচনা চালিয়ে যাবে দলটি। সংবিধানের মূলনীতির প্রশ্নে বহুত্ববাদের জায়গায় ধর্মীয় সম্প্রীতি প্রতিস্থাপন ও নির্বাচন পরবর্তী সংবিধান সংশোধন প্রক্রিয়ায় রাজনৈতিক দলের পাশাপাশি জনগণের সমর্থন রাখতে গণভোটের প্রস্তাব করে দলটি। সংবিধানের মূলনীতির প্রশ্নে বহুত্ববাদের বিষয় নিয়ে যেহেতু অনেক ধরনের মতভেদ তৈরি হয়েছে, সেখানে আমরা বলেছি যে এখানে ধর্মীয় সম্প্রীতি রিপ্লেস করা যায় বহুত্ববাদের পরিবর্তে। সব সংশোধনী নয়, কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী সেটা আর্টিকেলকে স্পেসিফিক করে দেওয়া যায়। সেই আর্টিকেলগুলোর সংশোধনীর ক্ষেত্রে আপনার একটা গণভোট হতে পারে। এছাড়া সংসদ সদস্য নির্বাচনে বয়স 23 বছর ও নতুন দল নিবন্ধনের ক্ষেত্রে ন্যূনতম 3 থেকে 4 বছর কার্যক্রম থাকার ব্যাপারে প্রস্তাব দেয় গণ অধিকার পরিষদ। নির্বাচনের আগে গোয়েন্দা সংস্থা কিংবা বিভিন্নভাবে রাজনৈতিক দল তৈরি করে সুবিধার জন্য, বিভ্রান্তি তৈরি করার জন্য, সেই ক্ষেত্রে আমরা বলেছি ন্যূনতম 3 থেকে 4 বছর যেন এই নিবন্ধনের জন্য তাদের সক্রিয় কার্যক্রম থাকে। সংসদ সদস্য নির্বাচন করার ক্ষেত্রে 23 বছর বয়স করার দাবি জানিয়েছি। বৈঠকের আগে সূচনা বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার মধ্য দিয়েই নতুন বাংলাদেশ তৈরি সম্ভব। এজন্য একটি জাতীয় সনদ প্রয়োজন যা সবার কাছে গ্রহণযোগ্য হবে। সকলের সম্মিলিতভাবে একটি জাতীয় সনদ তৈরি করার চেষ্টা করতে হবে।
ঐকমত্য কমিশনের লক্ষ্য হচ্ছে এই জাতীয় সনদ তৈরি করা, যাতে করে ক্ষমতার বিন্যাসে পরিবর্তন ঘটে, যেন বাংলাদেশ তার সমস্ত সম্ভাবনা নিয়ে জাগ্রত হতে পারে। ভবিষ্যতে আইনি চ্যালেঞ্জ মোকাবেলায় সংস্কারের পক্ষে গণভোট নিয়ে চূড়ান্ত করার প্রস্তাব দেয় গণ অধিকার পরিষদ। নাজমুল হুদা, RTV, ঢাকা। হাজিরা যেন নিরাপদ ও নির্বিঘ্নে হজ পালন করতে পারেন সেই লক্ষ্যে লাব্বাইক নামের একটি অ্যাপ চালু করেছে অন্তর্বর্তী সরকার। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। এই অ্যাপের মাধ্যমে সৌদিতে নামাজের সময়সূচি, ট্র্যাকিং, ফ্লাইট ইনফরমেশন সহ নানান সুবিধা পাবেন হাজিরা। এদিকে এবারের হজ নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান ধর্ম উপদেষ্টা। বিস্তারিত দেখুন সাদিয়া কানিজার রিপোর্টে। প্রতি বছর হজ ব্যবস্থাপনায় নানা রকম সেবা যুক্ত হলেও হাজিদের ভোগান্তি কমে না। সেই আক্ষেপ নিরসনে এবার চালু হলো বিশেষ সুবিধার লাব্বাইক অ্যাপ। সোমবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, রোমিং সুবিধা পেতে এখন আর লাগছে না ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড। বিটিআরসি চেয়ারম্যান জানান, প্যাকেজের দামও সৌদির তুলনায় 10 থেকে 30% পর্যন্ত সাশ্রয়ী হবে। এর যে রেট যথেষ্ট উচ্চমূল্য ছিল। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মুশফিক রহমান জানান, হাজিরা সহজেই হজ পালনকালে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং পরিবারের সদস্যরা জানতে পারবেন হাজির লোকেশন। এদিকে ডলার এন্ডোর্স প্রক্রিয়াকেও সহজ করতে চালু হয়েছে হজ প্রিপেইড কার্ড। এ কার্ডে দেশ থেকেও টাকা পাঠানো যাবে। এছাড়া লাব্বাইক অ্যাপের আরও নানা ফিচার তুলে ধরেন সংশ্লিষ্টরা। এদিকে ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন জানান, আগামী দিনে হজ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে। আশকোনায় হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। আগামী দিনে হজ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। সৌদি আরবের কিংডম অফ সৌদি আরবিয়ার ওয়াজিরুল হজ ওয়াল উমরা ডক্টর তৌফিক ফৌজানের সাথে বেশ কয়েকবার বৈঠক করেছি। পানির জাহাজে হাজি নেওয়ার জন্য আমি ওনার কাছে প্রস্তাব করেছি। তিনি সম্মতি জ্ঞাপন করেছেন। 1856 জন হজ গাইড আমরা নিয়োগ করেছি সরকারি বেসরকারিভাবে। প্রতি 46 জন একজন করে হজ গাইড থাকবেন। আমরা একটা নীতিমালা করেছি, কাকে কাকে নেব, 2025-এ কাকে নেব, 26-এ কাকে নেব, একটা নীতিমালার জন্য আমরা কমিটি গঠন করেছি। এবার 3টি এয়ারলাইন্সের 232টি ফ্লাইটে 87,000-এর বেশি হাজি হজ পালনে মক্কা যাবেন। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট নেটওয়ার্ক স্টারলিংকের লাইসেন্স অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে প্রতিষ্ঠানটির আবেদনের পরিপ্রেক্ষিতে 294তম কমিশন সভায় লাইসেন্স ইস্যুর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব জানিয়েছেন, স্টারলিংকের সেবার মাধ্যমে যোগাযোগ খাতে নতুন যুগের সূচনা হবে, প্রতিযোগিতা বাড়বে, প্রত্যন্ত এলাকায় নিরবচ্ছিন্ন এবং মানসম্পন্ন উচ্চগতির ইন্টারনেট প্রাপ্তির নিশ্চয়তা তৈরি হবে। স্টারলিংক শ্রীলঙ্কার পরে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশে যাত্রা শুরু করল। বজ্রপাতে 6 জেলায় 11 জনের প্রাণহানি হয়েছে। কিশোরগঞ্জের অষ্টগ্রামের হালালপুর গ্রামে হাওরে ধান কাটার সময় ইন্দ্রজিৎ দাস নামের এক যুবকের মৃত্যু হয়। দুপুরে হাওরে মাছ ধরার সময় স্বাধীন মিয়া নামের আরেক যুবক বজ্রপাতে মারা যান। মিঠামইন উপজেলার ধান খেতে কাজ করার সময় বজ্রপাতের আঘাতে প্রাণ হারান ফুলেসা বেগম। এদিকে কুমিল্লায় বজ্রপাতে 4 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে মুরাদনগর উপজেলার 2 কৃষক ও বড়ুয়া উপজেলার 2 শিশু রয়েছে। এছাড়া বজ্রপাতে ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, সুনামগঞ্জ ও কিশোরগঞ্জে 1 জন করে মৃত্যু হয়েছে। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। ওষুধের সহজলভ্যতা নিশ্চিত ও চিকিৎসা সেবা ত্বরান্বিত করতে সারা দেশে ফার্মেসি নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে অত্যাবশ্যকীয় ওষুধ উৎপাদনে জোর দেওয়ার পাশাপাশি সারা দেশে সরকারি 700 ফার্মেসি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছে, দেশের
429টি উপজেলা, 59টি জেলা, 35টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল এবং 21টি বিশেষায়িত হাসপাতালে এসব ফার্মেসি করা হবে। এছাড়া সরকারের অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠান ও বড় বড় শহরে ভাড়া বাড়িতে ফার্মেসি করার পরিকল্পনাও রয়েছে। এসব ফার্মেসি সপ্তাহে 7 দিন 24 ঘন্টা খোলা থাকবে। বিশেষজ্ঞরা মনে করছেন এই পদক্ষেপ চিকিৎসা ব্যয় অনেকাংশে কমিয়ে আনবে। খেলার খবর। বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজ প্রসঙ্গ। সাদা পোশাকে তাইজুল ইসলামের 16তম ফাইফারে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিল বাংলাদেশ। নিক ওয়েলচ ও শন উইলিয়ামস টাইগারদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালেও শেষ দিকে 40 রানের মধ্যে 7 উইকেট হারিয়ে বিপাকে পড়ে সফরকারীরা। চট্টগ্রাম থেকে রাফি আমিনের রিপোর্টে এর বিস্তারিত। শেষ বিকেলে চট্টগ্রামের আকাশে জমাট বাঁধা কালো মেঘ। এই আগমন কার জন্য, এমন প্রশ্নের উত্তরটা পেতে খুব বেশি সময়ের প্রয়োজন পড়েনি। মাত্র 40 রানে 7 উইকেট হারিয়ে সবকিছু স্পষ্ট করে দিল জিম্বাবুয়ে। 177 রানে 2 উইকেট থেকে 217তে 9। জিম্বাবুয়ের বিপদের শুরুটা হয় নিক ওয়েলচ ইনজুরিতে মাঠ ছাড়লে। এরপর দলটির বিপদ বাড়ান নাইম হাসান। অধিনায়ক ক্রেইগ করভিন ও টাইগারদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ানো শন উইলিয়ামসকে স্বীকার করে বাংলাদেশকে ম্যাচে ফেরান এই স্পিনার। এরপর কালো মেঘের ঝড় হয়ে হাজির হন তাইজুল ইসলাম। একে একে ওয়েলসি মাধেব, ওয়েলিংটন মাসাকাদ্জা ও অ্যাংগ্রাবাকে ফিরিয়ে জিম্বাবুয়েকে লন্ডভন্ড করে দেন তিনি। এই ধাক্কা সামাল দেওয়ার আগেই অভিষিক্ত ভিনসেন্ট মাসেকা কাটা পড়েন রান আউটে। এরপর আবারও সেই তাইজুল, এবার শিকার দিনভর ভোগানো ওয়েলসকে। তাতে টেস্টে নিজের 16তম ফাইফার তুলে নেন এই অভিজ্ঞ স্পিনার। এরপর অল আউট হওয়ার শঙ্কা জাগলেও 227 রানে দিন শেষ করে সফরকারীরা। মুজারাবানি 2 ও তাফাজুয়ে তাসিকা অপরাজিত থাকেন 18 রানে। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের শুরু 2 সেশনে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন উইলিয়ামস ওয়েলসরা। তবে শেষ বেলায় তাইজুল ইসলামের 16তম ফাইফারে ম্যাচে ফেরে বাংলাদেশ। দ্বিতীয় দিনে শুরুতেই জিম্বাবুয়েকে অল আউট করে দ্রুত ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা টাইগার ভক্তদের। চট্টগ্রামের সাগরিকা থেকে রাফি আমিন, RTV। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।